ওকে, থ্যাংক ইউ। ক্যাপাসিটর লিখো, ক্যাপাসিটর। ক্যাপাসিটর লিখেছ? যখন দুটি পরিবাহী প্লেটকে কোনো অপরিবাহী দ্বারা পৃথক করা হয়, যখন দুটি পরিবাহী প্লেটকে কোনো অপরিবাহী পদার্থ দ্বারা পৃথক করা হয়, প্লেটকে কোনো অপরিবাহী পদার্থ দ্বারা পৃথক করা হয়, তখন সেটি ক্যাপাসিটর হিসাবে ধরা হয়। তখন সেটি পদার্থ দ্বারা পৃথক করা হয়। পৃথক মানে কি? আলাদা না, আলাদা করা হয়, তখন তাকে ক্যাপাসিটর হিসাবে ধরা হয়। ক্যাপাসিটর হিসাবে ধরা হয়। সবাই মনোযোগ, এইদিকে তোমাদের আরো ফাস্ট হইতে হবে। আমার সাথে সাথে এটা আঁকাও, ছোট করে আঁকাবা। হ্যাঁ, ফ্যানের মধ্যে এরূপ কিছু থাকে না, একটা সিলিন্ডার আকৃতি ছোট্ট, এখানে দুইটা পাত থাকে, এগুলোকে ইলেকট্রোড বলে। কি বলে? ইলেকট্রোড বলে। এইখানে চার্জ থাকে, সঞ্চয় থাকে, চার্জ পজিটিভ হয়, নেগেটিভ হয়। এখন এখানে যে দুইটা পাত আছে, এই দুইটা পাতের মধ্যে অপরিবাহী দ্বারা দুইটাকে আলাদা করা হয়েছে। আচ্ছা বলো তো, বায়ু বা বাতাস অপরিবাহী না? অথবা এখানে অন্যান্য গ্যাস থাকতে পারে, যে কোনো লিকুইড থাকতে পারে, তরল কি অপরিবাহী না? ওকে, এগুলো দ্বারা আলাদা করা থাকতে পারে, বা সেপারেটর বলে, সেপারেটর বলে। অথবা এই ক্যাপাসিটর ক্ষেত্রে ডাইইলেকট্রিক শব্দটা ব্যবহার করতে পারলে খুবই ভালো হয়। ডাইইলেকট্রিক, এটা হলো অপরিবাহী, এটাও অপরিবাহী। তো ওই ডাইইলেকট্রিক দ্বারা এই দুইটা প্লেটকে, আচ্ছা প্লেটের মধ্যে দিয়ে আমি পরিবাহী বলেছি, পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো হয় না, মানে কারেন্ট প্রবাহিত হতে পারে না, পারে কিনা? তাহলে পরিবাহী প্লেটের মধ্যে যখন অপরিবাহী দ্বারা দুইটাকে আলাদা করব, সেপারেট করব, সেপারেট, আমি এই ঘরের মধ্যে এখানে একটা ওয়াল দিয়ে দিলাম, আলাদা হইল না? এটাই। তাহলে এখানেও মনে করো একটা রড আছে, যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, এখানেও আছে। আর মধ্যখানে দিয়ে আমি একটা ওয়াল তৈরি করে ফেললাম, তাহলে এটা অপরিবাহী না? এটা হলো এর গঠন বা স্ট্রাকচার ক্যাপাসিটর। ওটা না স্যার? ক্যাপাসিটর হলো দুই প্রকার। পোলারাইজড, পোলারাইজড, আর একটা হলো নন পোলারাইজড। পোলারাইজ ইংরেজি শব্দ, বাংলা হলো মেরুযুক্ত। মেরু মানে প্রান্ত আছে, আর এর নন মানে নাই, নন মানে নেই। তাহলে পোলারাইজড, এর এর সামনে এইখানে একটা চিত্র আঁকাও, এইভাবে আমার দিকে সবাই তাকাও। একটা সোজা দাগ আর একটা বাঁকানো দাগ। সোজা দাগটি হবে নেগেটিভ প্রান্ত, আর বাঁকানো দাগটি হবে পজিটিভ প্রান্ত। এটা হলো পোলারাইজড ক্যাপাসিটর। আর নন পোলারাইজড হলো দুই প্রান্তই বা দণ্ডই হলো সমান সমান, এর কোনো পজিটিভ নেগেটিভ নেই, যেটা আমাদের ফ্যানে ব্যবহার করা হয়। বুঝলি? এটা এর সামনে এটাও, এটা এর সামনে। এমসিকিউ অতি সংক্ষিপ্ততে আসতে পারে। ওকে বাবা, শেষ। এবার ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স
খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা, আসার সম্ভাবনা বেশি। একটি ক্যাপাসিটরের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সের কারণে, আচ্ছা বাংলা একটু বলি, পটেনশিয়াল মানে বিভব আর ডিফারেন্স মানে পার্থক্য না, বা বাংলায় বিভব পার্থক্য, সোজা মুদ্রা কথা ভোল্টেজ পার্থক্য। আচ্ছা তোমাদের এখন প্রশ্ন হইতে পারে যে স্যার আপনি এতগুলা কেন সিমিলার ওয়ার্ড বলছেন? তোমাদের পরীক্ষার কোশ্চিনে যদি তুমি এখন শিখে গিয়েছো পটেনশিয়াল ডিফারেন্স, হ্যাঁ, সরাসরি চলে এসেছে বিভব পার্থক্য, তখন তোমার মাথায় বাগড়া সৃষ্টি হবে না, হ্যাজার্ড সৃষ্টি হবে কিনা, যে কি হইলো আমি তো কমন পাইনি, কিন্তু অথচ ওইটাই কিন্তু একই উত্তর দিতে হবে। এই জন্য তোমাদের একটু জানাই দিচ্ছে, পটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব, বিভব পার্থক্য মানে, হ্যাঁ পটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব পার্থক্য, একই কথা, বিভব পার্থক্য মানে ভোল্টেজ পার্থক্য। ঠিক আছে, ওকে। এখন লিখো, একটি ক্যাপাসিটরের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সের দরুন চার্জ সঞ্চয় করে রাখা ক্যাপাসিটরের ধর্ম বা বৈশিষ্ট্য। ক্যাপাসিটরের ধর্ম বা বৈশিষ্ট্য, ইহার মানকে ক্যাপাসিট্যান্স বলে। লিখেছো? ওকে, আমার দিকে তাকাও, আমি ব্যাখ্যা করব, সব ব্যাখ্যা করব, আগে একটু পয়েন্ট পয়েন্ট করে লিখে নাও। ক্যাপাসিট্যান্সকে সি দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল সি। লিখো, কি রে বাবা এত যৌক্তিক একটা ক্লাস চলছে, তুমি পেজ তোমার নেই? আচ্ছা, এই অধ্যায় থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় কোশ্চেন হবে, আমি যতটুকু মনে করি একটা রচনামূলক প্রশ্ন হবে, আর সংক্ষিপ্ত তো একটা ম্যাথ আসতে পারে ছোট্ট, আর অতি সংক্ষিপ্ততে ক্যাপাসিট্যান্সের সংজ্ঞা জানতে পারে, মানে মনে করতে পারো 12 মার্ক আসতে পারে এই অধ্যায় থেকে। রচনামূলক কত, 8 না, সংক্ষিপ্ত 3 আর অতি সংক্ষিপ্ত 2, তো ওই যে মিনিমাম বললাম 12 আর ঊর্ধ্বে আরো যাইতে পারে 13, তাই না? এরূপ একটা আসতে পারে। অধ্যায়টাকে ফোকাস দাও, বুঝতে পারবা, ভয়ের কোনো কারণ নেই। লেখা শেষ। ক্যাপাসিট্যান্সকে সি দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল সি। একক ফ্যারাড, ফ্যারাডকে এফ দ্বারা প্রকাশ করা হয়, অথবা মাইক্রোফ্যারাড, মিউ এফ। এই যে মিউ শব্দটি কি, গ্রিক লেটার, হ্যাঁ, এটা মাইক্রো, মাইক্রো মিন্স 10 ইনভার্স 6 বা 10 টু দি পাওয়ার -6, এটুকু লিখো। একক ফ্যারাড এফ অথবা মাইক্রোফ্যারাড মিউ এফ, 10 ইনভার্স 6। মাইক্রো সমান 10 টু দি পাওয়ার কত, -6। এম না বাবা, এম কেন হবে? এই যে দেখো, ওকে, লেখা শেষ। ওকে, সংজ্ঞাতে বলছে, সবাই সংজ্ঞাতে বলছে কোন একটি ক্যাপাসিটরের মধ্যে যদি বিভব পার্থক্যের দরুন, মানে কার কারণে সৃষ্টি হবে, বিভব পার্থক্যের দরুন,
বিভব মানে কি? ভোল্টেজ। পার্থক্য মানে কি? বিয়োগফল। মনে করো এই প্লেটে আছে 5 ভোল্ট, এই প্লেটে আছে 10 ভোল্ট। এইটাকে মনে করো V1, এইটাকে মনে করো V2। তাহলে ভি মানে বিভব পার্থক্য। বিভব পার্থক্যকে ডেল দ্বারা প্রকাশ করা হয়। ডেল, ডেল ভি মানে ভোল্টেজের পার্থক্য। তাহলে শেষটা মানে ফাইনাল। আচ্ছা, আমরা পদার্থ বিজ্ঞানে করে এসেছি না, শেষ বেগ মাইনাস শুরু বেগ, আদি বেগ। তাহলে আমরা শেষ বিভব থেকে শুরুর বিভব বাদ দিব। তাহলে V2 মাইনাস V1। তাহলে V2 কত? 10 মাইনাস 5 সমান 5। আর ভোল্টেজের একক কি? ভোল্ট। তাহলে এখানে পার্থক্য তৈরি হলো না? তো যখন সংজ্ঞাতে বলছে যে যখন দুইটি প্লেটের মধ্যে বিভবের পার্থক্য দরুন এর মধ্যে চার্জ সঞ্চিত হবে। কি তৈরি হবে? চার্জ। সেটা হইতে পারে এইভাবে, আর মধ্যখানে একটা অপরিবাহী আছে না? অপরিবাহী দ্বারা সেপারেট করা হয়েছে না দুইটাকে? তাহলে এখানে যে চার্জ সঞ্চিত হবে এটি ক্যাপাসিটরের ধর্ম। এটি ক্যাপাসিটর অটোমেটিক করে ফেলে, চার্জ সঞ্চয় করে ফেলে। এটি ক্যাপাসিটরের ধর্ম বা বৈশিষ্ট্য। ইহার মানকে, ইহার ক্যাপাসিট্যান্স বলে। এবার কে বুঝে নাই? এখন বলো তো, এটা তো সবাই এই চিহ্নটা দেখে এসেছো না? এটা রেজিস্টর না? রেজিস্টরের মানকে রেজিস্ট্যান্স বলে, মানকে। আর ডিভাইসকে কি বলে? রেজিস্টর। এটা হলো ডিভাইস, নাম কি? ক্যাপাসিটর। মানকে ক্যাপাসিট্যান্স বলে, মনে রাখবা। ডিভাইস হলো ক্যাপাসিটর, আর তার মধ্যে যে তার যে মান, সঞ্চিত শক্তি বা যেটা সে সঞ্চয় করে বা ধারণ করে, লালন করে, সেটা হলো তার মান। তামার তৈরি, নগ্ন তামার তৈরি যদি কোনো তারকে পেঁচানো হয় কোনো পাতের ওপর, তখন সেটাকে কয়েল বলে, তাই না? এই কয়েলকে ইন্ডাক্টর বলে। কি বলে? ইন্ডাক্টরের মানকে ইন্ডাক্ট্যান্স বলে, এল দ্বারা প্রকাশ করা হয়। কে বুঝে নাই? আমরা কিন্তু এরপরই যাব ইন্ডাক্টরে। এজন্য বললাম ডিভাইসটা কি? রেজিস্টর। মান কি? ডিভাইস কি? মান কি? ডিভাইস কি? বলো, মান কত? ইন্ডাক্ট্যান্স। বুঝেছো? তুমি নতুন? মিছাই দিলাম। এইটুকু অ্যাটলিস্ট উঠাই রাখো, কাজে দিবে। এটা উঠাই রাখো, একসাথে থাকলো। আমরা পরে আবার করব। ওকে, লিখো এবার ক্যাপাসিটরের মধ্যে সঞ্চিত। সঞ্চিত মানে কি? জমাকৃত না? সঞ্চিত শক্তি পরিমাণ, এটা একটা প্রমাণ। ওকে, পরিমাণ মূর্ধন্য। ক্যাপাসিটরের মধ্যে কি পরিমাণ শক্তি সঞ্চয় হচ্ছে তা আমরা একটা প্রমাণ করব। এটা হলো রচনামূলক প্রশ্ন, 8 মার্কের আসার সম্ভাবনা বেশি। ওকে,
সবাই আমরা ধারাবাহিক ভাবে লিখবো। আচ্ছা, কোন একটা প্রমাণ করতে হলে ওই বিষয়ের উপর একটা সংজ্ঞা দেওয়া লাগে না? তাহলে আমরা ক্যাপাসিট্যান্সের সংজ্ঞাটা দিব। প্রথমে লিখো ক্যাপাসিট্যান্সের যে সংজ্ঞাটা লিখে দিলাম, যে কোন একটি ক্যাপাসিটরের মধ্যে, লিখো একটি ক্যাপাসিটরের মধ্যে বিভব পার্থক্যের দরুন বা পটেনশিয়াল ডিফারেন্সের দরুন যে চার্জ সঞ্চিত হয় এটি ক্যাপাসিটরের ধর্ম বা বৈশিষ্ট্য। ডিফারেন্সের দরুন লেখা আছে বাবা তোমার, লেখা শেষ। এবার নিচে লিখবা, পরের প্যারাতে নিচেই ওকে। ক্যাপাসিটরের মধ্যে ক্যাপাসিট্যান্সের মান নির্ণয় করা হয়। ক্যাপাসিটরের মধ্যে ক্যাপাসিট্যান্সের মান নির্ণয় করা হয় সঞ্চিত চার্জ এবং পটেনশিয়াল ডিফারেন্সের অনুপাতের ওপর। ক্যাপাসিটরের মধ্যে ক্যাপাসিট্যান্স এর মান নির্ণয় করা হয় সঞ্চিত চার্জ এবং পটেনশিয়াল ডিফারেন্সের অনুপাতের ওপর। পটেনশিয়াল ডিফারেন্সের অনুপাতের ওপর। তাহলে আমরা কিসের মান নির্ণয় করব? সি, লিখলাম সি। সঞ্চিত চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হয় ভাগ ভোল্টেজের পার্থক্য বি, তাহলে সি ইকুয়াল টু কিউ বাই বি। এখন লিখো, নিচে লিখবা এখানে সি ইকুয়াল টু ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্সের একক ফ্যারাড বা মাইক্রোফ্যারাড, তাই না? মাইক্রোফ্যারাড। কিউ ইকুয়াল টু চার্জের একক কুলম, COLUMB। ভি ভোল্টেজ বা বিভব পার্থক্য, একক ভোল্ট। এইটা লিখার ঠিক এক্স্যাক্টলি ডান দিকে এই চিত্রটা যেটা আগায় ছিলাম ওইটা আবার পুনরায় এঁকে রাখো। হয়েছে সবার?
সবার যদি হয়ে থাকে এবার নিচে লিখতে বিভবের যে আরেকটা সংজ্ঞা লিখেছিলাম না, এই যে সবাই তাকাও। কোন একটা বিন্দুতে যদি অসীম দূরত্ব থেকে একটি পজিটিভ চার্জকে নিয়ে আসি তাহলে একটা কাজ সম্পন্ন হবে। তাহলে ওই সংজ্ঞাটা এভাবে লিখবো, আর এখানে ডান দিকে এই চিত্রটা দিব। লিখো সবাই আবার পুনরায়, এটা কিন্তু তোমাদের পড়িয়েছি, আবার পুনরায় লিখছি কারণ এই প্রমাণে লাগবে। অসীম দূরত্ব থেকে কোন একটি পজিটিভ চার্জ একটি নির্দিষ্ট বিন্দুতে, এই যে এই নির্দিষ্ট বিন্দু, মনে করো এই চার্জটা এই প্রান্তে নিয়ে আসবো, নিয়ে আসতে যে কাজ সম্পন্ন হয়, এই বাবা তুমি একটু জানালা লাগাই দাও। যে কাজ সম্পন্ন হয় তাকে বিভব বলে বা ভোল্টেজ বলে। তাহলে সবাই দেখো তো, ভোল্টেজ বের করব কিভাবে? অসীম দূরত্ব থেকে চার্জ নিয়ে আসবো, মানে একটাই চার্জ না, মানে একক চার্জ। তোমাদের কি বলেছিলাম, একক বা এক থাকলে তা দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। সবার কিন্তু ওদের মনে আছে, তোমাদের মনে নাই কেন? নাকি মনোযোগ দিতে পারছো না? একক মানে কি বলেছিলাম? ভাগ করতে হয় বলেছিলাম না? এখন এইটা একক চার্জ নিয়ে আসতে কাজ সম্পন্ন হয়, কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করছিলাম না, তাকে কি বলে? বিভব বলে। আর গুণন করলে কি হয়? ভি কিউ হয়, তাই কিনা? এর আগে তোমাদের একটু ছোট্ট কথা বলে, একটা চার্জ খুবই ক্ষুদ্র না? মাইক্রোস্কোপিক যন্ত্র দিয়ে দেখলেও সেটা খুবই কঠিন হয়ে যায়, কারণ একটা পরমাণুর মধ্যে, সাপোজ আমার হাতে অনেকগুলা কালির পার্টিকেল দেখছো, কণা দেখছো, কণার মধ্যে কি থাকে? অণু থাকে, অণুর মধ্যে পরমাণু থাকে, পরমাণুর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি কি থাকে? ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, সাথে নিউট্রন থাকে, মূল কণিকা থাকে না? এই যে একটা ছোট্ট ক্ষুদ্র এলিমেন্টকে, মানে চার্জকে আমি একটা বিন্দুতে নিয়ে আসছি, চার্জও যদি ক্ষুদ্র হয় তাহলে কি হবে? বিভব, উৎপন্ন বিভব ছোট্ট হবে, মান খুবই কম হবে। কৃত কাজ মানে যে কাজ সম্পন্ন হবে সেটাও খুবই কম। তাই ছোট্ট জিনিসকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি ক্ষুদ্র, আর বিভব ডি, তাই সামনে ডি লাগাই দাও। এখানে লিখে রাখতে পারো, ক্ষুদ্র বিষয়ের ক্ষেত্রে ডি দ্বারা প্রকাশ করা হয়। হয়েছে? ওকে, এবার এর আর গুণন করলে কি হয়? কিউ ইন্টু ডিভি লেখা যায় ইকুয়াল টু ডিডাব্লিউ। সবাই মনোযোগ দাও, এটা লেখা যায় না আর গুণন করলে? ওকে, এবার এইখানে একটু আমরা কাজ করব। এইটার আর গুণন করলে কিউ সমান সিভি লেখা যায়? সবাই এবার দেখো তো, কিউ এর মান সিভি না? এটা এখানে বসাবো, তাহলে কিউ এর মান সি ইন্টু ভি ইন্টু ডিভি ইকুয়াল টু ডিডাব্লিউ, যেহেতু কিউ ইকুয়াল টু সিভি, মান বসি। হয়েছে? ওকে,
ডি ডাব্লিউ সাইন চেঞ্জ করলাম, সি ভি ইন্টু ডিভি লেখা যায়। এবার আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন মানে হইল সমাকলন, ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ। তোমরা থার্ড সেমিস্টারে ম্যাথ 3 তে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, ম্যাথ 3 তে বিস্তারিত জানবে। এখন আমি শুধু সূত্রটা লিখে দিব, ঠিক আছে? ইন্টিগ্রেশন করে কিভাবে? এখানে মনে করো একটি চেয়ার আছে, এই সবগুলা চেয়ারকে একসাথে করলে বসার বড় জায়গা হবে না, মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা পয়েন্ট গুলাকে একসাথে করে বৃহৎ কোন বস্তুতে পরিণত করা, এটা হলো ইন্টিগ্রেশনের কাজ, মানে সমাকলন, একত্রিত করা। এর বিপরীত কাজ করে ডিফারেন্সিয়েশন, মানে বড় জিনিসকে ভেঙে ভেঙে ক্ষুদ্র করা। এখন আমরা ইন্টিগ্রেশন করব কেন জানো? কারণ এখানে একটা পজিটিভ চার্জের নিয়ে আমরা কাজ করেছি। লক্ষ লক্ষ কোটি কোটি চার্জকে যদি একত্রিত করি তখন কি করতে হবে? ইন্টিগ্রেশন করব, তখন ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, x পাওয়ার n ইন্টু dx এর সূত্র হলো x পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। এটা যদি লিমিট ছাড়া থাকে, লিমিট মানে সীমা, তোমরা এসএসসি তে এত বিস্তারিত ছিল না, ইন্টারে থাকার কথা, ইন্টারে অবশ্যই আছে এ বিষয়ে বিস্তারিত। ওই ইন্টারের যে ম্যাথের যে সমস্যা আছে তোমাদের, সেটা তোমাদের ম্যাথ 3 তে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এখনো যাওনি, এজন্য তোমাদেরকে এটা মনে হবে যে কি আসলো। এখন আপাতত তোমাদের একটু ধৈর্য ধরতে হবে, কারণ তোমরা প্রথম সেমিস্টার, আরো 2 সেমিস্টার পার করলে দেখবা যে এগুলো নিয়ে তোমরা তখন এগুলো বসে যাবা, পারবা, কোনো সমস্যা নেই। প্লাস সি, সি হলো একটা কনস্ট্যান্ট, এটা আপাতত দিব না এই কারণে, কারণ তোমাদের আবার এখানে সি নিয়ে প্যারা বাঁধবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে উভয় পক্ষকে আমরা অন্তরীকরণ করব, সরি ইন্টিগ্রেশন করব সীমা 0 থেকে ভি বিভব পার্থক্যে। এখানে লিখব উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করে বিভব এর সীমা হবে করে, যার বিভব এর সীমা হবে 0 থেকে ভি পর্যন্ত। লিখেছো? তাহলে উভয় পক্ষকে ইন্টিগ্রেশন বলেছি, তাহলে এই চিহ্নটা উভয় পক্ষে হবে। এইটুকু কে বোঝে নাই? এরপরে সবাই সীমা হবে 0 থেকে ভি পর্যন্ত, মানে এর সীমা হবে 0 থেকে ভি পর্যন্ত। বিভবের সীমা এখানে বলে দিয়েছে, বিভব মানে কি ভোল্টেজ না, ভোল্টেজের জায়গায় লাগাইছে। এবার দেখো, আমি কিছুক্ষণ আগেই বললাম ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে একত্রিত করলে বৃহৎ কণা তৈরি হয়, তাহলে ক্ষুদ্র কাজগুলাকে একসাথে করলে বড় কাজ তৈরি হয়। তখন আর ডি থাকবে? ডি কিসের জন্য? ক্ষুদ্রের জন্য। তাহলে এবার কি থাকবে? ডাব্লিউ, ক্যাপিটাল ডাব্লিউ, মানে কাজ। কাজকে কি বলে? শক্তিও বলে। এরপরে দেখো সি হলো কনস্ট্যান্ট, তাই বাইরে রাখলাম, কনস্ট্যান্ট বা ধ্রুবকের কোনো ইন্টিগ্রেশন হয় না। ভি ইন্টু ডিভি 0 থেকে ভি পর্যন্ত, ডাব্লিউ ইকুয়াল টু সি
এই যে ভি মানে কি এক্স, রাখলাম ভি, এন প্লাস ওয়ান, ভি এর ওপর কিছু নেই মানে কত আছে, ওয়ান না, ওয়ান আর সূত্রের ওয়ান, আর নিচেও এন প্লাস ওয়ান মানে ওয়ান প্লাস ওয়ান, সীমা বসাতে হয় শূন্য আর ভি। সবাই বুঝেছো? বুঝাবো বুঝাবো, আচ্ছা বুঝাচ্ছি। সূত্র হলো এটা এক্স দ্বারা, তো এক্স এর পরিবর্তে ভি আছে, তাই ভি লিখলাম। এখন ভি এর উপর কিছু নেই মানে ওয়ান আছে, ওয়ান আর সূত্রের ওয়ান। এন মানে কত, এন সংখ্যা, এখানে যদি টু থাকতো তাহলে টু প্লাস ওয়ান হতো, থ্রি থাকলে থ্রি প্লাস ওয়ান হতো। এই জন্য তোমাদের বইয়ে দেখবা শুধু এতগুলা করবে না, দুই লাইন সরাসরি মুখস্থর মতো মেরে দিয়েছে। মানে আমরা যেটা প্রমাণ করব ডাব্লিউ ইকুয়াল টু হাফ সি বি স্কোয়ার, এটা মেরে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো না। এখন আমি যদি তোমাদেরকে মুখস্থ করাই তাহলে তো ঠিক হবে না, এই জন্য তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এবার দেখো ডাব্লিউ ইকুয়াল টু সি, এই ভি ওয়ান প্লাস ওয়ান মানে কত, আর নিচে ওয়ান প্লাস ওয়ান মানে, ভি এর জায়গায় ভি বসালে ভি হয় না, এখানে মনে করো ভি আছে আর এখানে এক্স আছে, তখন এটা ভি এর পরিবর্তে প্রতিস্থাপন হয়, ভি এর জায়গাতে এক্স হয়, স্কোয়ার থাকলে স্কোয়ার লেখা যায়, কিন্তু আছে ভি, এখানেও ভি, তাই ভি স্কোয়ারই থাকবে, এটা লিমিটের নিয়ম। সি ভি স্কোয়ার বাই টু, আচ্ছা ওয়ান বাই টু কে যদি সামনে লিখি তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হাফ আর সি ইন্টু ভি স্কোয়ার, এটাই প্রমাণ। এবার নিচে লিখো যেখানে, অথবা এখানে লিখতে পারো, এখানে ডাব্লিউ সমান সঞ্চিত ক্যাপাসিটরের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ। শক্তির একক কি জানো? তাহলে একক জুল। শেষ।